বন্ধুরা, আজকের এমন একটা হাঁড়ির গল্প বলবো যে হাঁড়িটা যার কাছে যায় সে রীতিমতো কোটিপতি হয়ে যায়। কিন্তু হাঁড়িটা কেউ কারোর কাছে বেশি দিন রাখতে পারে না। জাদুকরি রহস্যময় হাঁড়িটা নিয়ে আজকের আমাদের গল্প। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজকের গল্প 1918 সালের দিকে। আমরা দেখতে পাচ্ছি একটি খড়ের ঘর। আর এই ঘরে একটি গরিব চাষি থাকে। সে মূলত কৃষিকাজ ও পশুপালন করে। আর এই গরিব কৃষকের নাম হচ্ছে পান্নাই। পান্নাই তার বাড়ির সামনে একটি গর্ত খুঁড়ছিল। আর গর্ত খুঁড়তে খুঁড়তে সে তার গরুকে বলছে যে দাঁড়া, তুই অড্ড দুধ কম দিস, তোকে বেচে এবার একটা নতুন গরু আনবো আর সে বেশি বেশি দুধ দেবে। এই বলে মাটিতে শাবল মারতেই একটা শব্দ আসে। পান্নাই প্রথমে এই শব্দটিকে কিছু মনে করে না। পুনরায় শাবল মারতে একই শব্দ আসে। তখন পান্নাই দু হাত দিয়ে মাটি সরিয়ে দেখে যে হাঁড়ি। দেখে খুব অবাক হয়ে যায়। আর ওপরে নিয়ে এসে ওই হাঁড়িটিকে যখন পরিষ্কার করছিল, তখন পান্নাইয়ের কাছে একটি বাচ্চা মেয়ে দুধ আনতে আসে। পান্নাই ওই হাঁড়িটিতে গরুর দুধ দোয়। তারপর ওই বাচ্চা মেয়েটিকে দুধ দিয়ে অবশিষ্ট দুধ রেখে দিয়ে পুনরায় গর্ত করা শুরু করে। এক সময় দেখা যায় যে দুধ গড়িয়ে গড়িয়ে পান্নাইয়ের পায়ের কাছে এসেছে। আর পান্নাই দেখে খুব অবাক হয়ে যায়। মাথা তুলে যখন দেখে চোখ কপালে ওঠার মতো। পান্নাই দেখে যে ওই পিতলের হাঁড়িটিকে একটি হাঁস ফেলে দিয়েছে আর সেখান থেকে দুধ গড়িয়ে আসছে অনবরত। বাড়িতে থাকা সমস্ত খালি হাঁড়িগুলো পান্নাই দুধ ভরছিল। কিছুতেই ওই হাঁড়ি থেকে দুধ শেষ হচ্ছিল না। তারপর সে এক সময় ওই হাঁড়ি থেকে পুরো দুধটাই ঢেলে দেয়। দেখে যে ওই হাঁড়ি থেকে দুধ পুরো খালি হয়ে গেছে। অবশেষে তার মাথায় আবার একটা আইডিয়া আসে। সে পুনরায় ওই হাঁড়িতে দুধ ভরে নেয় এবং অবশিষ্ট খালি হাঁড়িগুলো আবার ভরতে থাকে। যতই ভরতে থাকে কিছুতেই শেষ হচ্ছিল না। তখন পান্নাই বুঝে নেয় এই হাঁড়ি একটা মামুলি হাঁড়ি নয়, এটা একটা জাদুর হাঁড়ি। আর রাতারাতি পান্নাইয়ের ভাগ্য খুলে যায়। পান্নাই ওই জাদুর হাঁড়ি পেয়ে রাতারাতি খুব ধনী হয়ে ওঠে। আর গ্রামের মানুষের একটা মনে সংশয় জাগে যে কি এমন পেলো বা কি করলো পান্নাই এত রাতারাতি বড়লোক হয়ে গেল। তখন ওই গ্রামে দুটি চোর পান্নাইয়ের ঘরে একদিন চুরি করতে ঢোকে। আর চুরি করতে এসে চোর একটি সিন্দুক দেখতে পায়। সিন্দুকটিকে খুলতেই দেখে ভিতরে একটি হাঁড়ি ছাড়া আর কিছুই নেই। তখন একটি চোর বলে জিতলের হাঁড়ি নিয়ে কি করব। আরেকটি চোর তখন বলে এটা মামুলি হাঁড়ি নয়, তাহলে পান্নাই কেন এটিকে ভিতরে রাখবে। তখন দুজনেই ওই হাঁড়িটিকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আর কিছুতে একটা পা লেগে শব্দ হয়ে প্রহরীদের ঘুম ভেঙে যায়। আর প্রহরীরা ওই দুটো চোরকে ধাওয়া করে। প্রহরীদের লাঠির আঘাতে একটি চোর ঘায়েল হয়ে যায় আর হাত থেকে হাঁড়ি নদীতে পড়ে যায়। প্রহরীরা তো চোর দুটিকে ধরে কিন্তু হাঁড়িটিকে কিছুতেই পায়নি। এরপর আসে 1999 সাল। এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছি এর নাম রাহুল। রাহুল একটি মধ্যবিত্ত বাড়ির ছেলে। রাহুলের বাবা মা অফিসের কাজ সেরে বাড়িতে ফিরে দেখে রাহুল একটি সামনে গাছ নিয়ে বসে আছে। রাহুলের বাবা রাহুলকে বলে যে বাবা তুমি গাছ নিয়ে বসে কেন। তখন রাহুল কথার উত্তর দেয় যে বাবা এটা একটা মামুলি গাছ নয়, তুমি দেখবে এক সপ্তাহ পরে এই গাছে থেকে টাকা ফলন দেবে। তখন রাহুলের বাবা বলে যে গাছে থেকে কখনো টাকা ফলে না। তার উত্তরে রাহুল বলে যে তুমি জানো না বাবা, তুমি দেখবে কয়েকদিন পরে টাকার ফলন দেবে আর তুমি তখন হাত খরচের জন্য আমার কাছে পয়সা চাইবে। এখন যে লোকটিকে আমরা দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন এই গ্রামের রাইস মিলের মালিক রায়েতা। রায়তা বসে বসে বিড়ি খাচ্ছিল। তখনই একটা লোক আসে আর রায়তাকে বলে আরে আপনার এই অবস্থা কেন। তখন উত্তরে বলে আরে আমার এমন অবস্থা হবে না, আমার এত পয়সা থেকে আমার ছেলেমেয়েরা আমাকে গুরুত্বই দেয় না, আমাকে তাচ্ছিল্য করে। দাঁড়া, আমি একটা ওদের শিক্ষা দেব। তুই এখন একটা গ্রামের খবর ছড়িয়ে দে যে আমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। এই কথা বলতেই লোকটি বলে হ্যাঁ আপনি চিন্তা করবেন না, আমি এখনই গ্রামের লোককে বলে দিচ্ছি যে আপনি মারা গেছেন। তোরে রায়তা বলে যা বাবা, আমি বললাম কি আর এ কি বলে। আচ্ছা যাই হোক, যাই করুক। এই কথা বলে রায়তা দেখতে পায় যে একটা ডুগডুগি বাবাকে।
বাবাকে জিজ্ঞাসা করে, আরে তুমি এখানে কি করছো? উত্তরে ডুগডুগি বাবা বলে যে আমি একটা নতুন মন্ত্র শিখেছি, এই মন্ত্র আমি চায়ের ওপরে প্রয়োগ করছি। উত্তরে রায়তা বলে, আরে চায়ের ওপরে প্রয়োগ করবে কেন? আমি একটা জলজ্যান্ত মানুষ থাকতে তুমি আমার ওপরে প্রয়োগ করো। উত্তরে ডুগডুগি বাবা বলে যে দেখুন, এতে কিন্তু আপনার কিছু হয়ে যেতে পারে, তখন আমায় দায়ী দেবেন না। রায়তা বলে, এই নিয়ে তুমি চিন্তা করো না। রাহুল তার গাছের টাকার আশায় সে তার বাবা মাকে বিরক্তি করে চলছে। এমনকি সে যখন খায় সেই গাছের সামনেই খায় আর ঘুমিয়ে পড়ে সেই গাছের সামনেই। একদিন সকালে রাহুলের চিৎকার চেঁচামেচিতে রাহুলের বাবার ঘুম ভেঙে যায়। রাহুল তো বেজায় খুশি, কারণ রাহুলের গাছে একটা 100 টাকার নোট ফলেছে। এই দেখে রাহুলের মা তো অবাক হয়ে যায়। তারপর রাহুলের বাবা রাহুলের মাকে বলে, আরে ওই টাকাটা আমি রেখেছি, কেননা রাহুলের পাগলামি দূর করার জন্য। রাহুলকে আমরা একটি বিরিয়ানি দোকানে দেখতে পাই। সে বলছে যে কয়েক দিন ধরে আমি বিরিয়ানি খাবো বলছি, মোটেই টাকা দিচ্ছে না। এবারে দেখলি তো টাকা কিভাবে আদায় করতে হয়। তখন ওই বিরিয়ানি দোকানে একজন বলছে, হ্যাঁ বুদ্ধিটা তো দারুণ, কিন্তু দিয়েছে কে দেখতে হবে তো। এরপর আমরা মাসা নামে একটি মেয়েকে দেখতে পাই, আর তার পাশে একটি ছোট মেয়েকে যে দেখতে পাচ্ছি ওর নাম আকসারা। আকসারা মাসার ছোট বোন। মাসা আকসারাকে নিয়ে এসেছে এই দোকানে বিরিয়ানি খাওয়ার জন্য। আকসারা বলে যে স্কুলের ফিজ বাকি, জুতাটাও ছিঁড়ে গেছে। তখন মাসা বলে যে এতই চিন্তা করছিস কেন, আগে খেয়ে নে, তারপরে যা হয় দেখা যাবে। আর ঠিক তখনই বিরিয়ানি দোকানের বাইরে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। একজন দৌড়ে এসে বিরিয়ানি দোকানের মালিককে বলে যে রায়বা মারা যাওয়ার কারণে তার ছেলে বাইরে গ্যাঞ্জাম করছে। আর তখনই বিরিয়ানি দোকানের মালিক ভিতরে থাকা সমস্ত কাস্টমারকে চলে যেতে অনুরোধ করে। এরপর আমরা দেখতে পাই একটি ছেলেকে ট্রেন থেকে নামতে। আপনারা চিনতে পেরেছেন, এই সেই ছেলেটি, যেই ছেলেটি টাকার গাছের বাহানায় বাবার কাছ থেকে বিরিয়ানির টাকাটা কিভাবে আদায় করেছিল। থেকে নেমে কিছুটা যেতেই রাহুলের সাথে টিটির দেখা হয় এবং টিটি রাহুলকে টিকিট চাইছে। আসলে রাহুলের কাছে টিকিটই ছিল না। রাহুল তখন 2000 টাকা টিটিকে ঘুষ দেওয়ার চেষ্টা করছে। আর ঠিক সেই সময় মেয়ে আসে আর বলে, আরে কি করছিস, এই তো আমার কাছে টিকিট। এই বলে টিটিকে টিকিট দেখিয়ে দেয় আর তারা ওখান থেকে বেরিয়ে পড়ে। পর রাহুল মেয়েটিকে ধন্যবাদ জানায়, আর তখনই মেয়েটি রাহুলের পকেট থেকে 2000 টাকা বের করে নেয় আর বলে যে দেখ, 5000 টাকার ব্যবধান আমি 2000 টাকায় করে দিয়েছি। এই বলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই একটি মেলা বসেছে, আর সেই মেলায় অনেক রকমের খেলনা আছে। আর রাস্তা দিয়ে একটি ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছিল ডিম নিয়ে। তার সাইকেলের চাকা কিছুতে একটা লেগে সে ডিম নিয়ে পড়ে যায় আর তার সমস্ত ডিমগুলো ভেঙে যায়। সে খুব কাঁদতে থাকে। ওখানে অনেক লোক জড়ো হয়ে যায়, আর ওখান থেকে যাচ্ছিল সেই মেয়েটি যে রাহুলকে বাঁচিয়েছিল, এর নাম হচ্ছে আকসারা। আকসারা বাচ্চা ছেলেটিকে বলে যে তুমি এত কাঁদছো কেন? তখন বলে যে আমি কাঁদবো না, আমার এতগুলো ডিম ভেঙে গেছে, মালিক আমায় পেটাবে। তখন আকসারা ব্যাগ থেকে কিছু টাকা বের করে ছেলেটির হাতে দেয় আর বলে তোমার মালিককে কিছু ক্ষতিপূরণ দিও। আর এই দেখে পাশে থাকা সমস্ত লোক ছেলেটিকে আরো কিছু টাকা দেয়। এরপর আমরা দেখতে পাচ্ছি বাচ্চা ছেলেটিকে একটি জায়গায় বসে থাকতে, আর পাশে একটি মহিলাকে দেখতে পাই। এই সেই মহিলা, নাম হচ্ছে মাসা। এরপর বাচ্চা ছেলেটি মাসার দিকে টাকা বাড়িয়ে দেয়। এর থেকে বোঝা যাচ্ছে এই সব প্ল্যানিং মাসারই। মাসা টাকাগুলো গোনার পর বাচ্চা ছেলেটিকে বলে, আরে আজ এত কম কেন? তখন উত্তরে বাচ্চা ছেলেটি বলে, আমায় তুমি সন্দেহ করছো? ঠিক সেই সময় ওখানে চলে আসে আকসারা আর তার মাথায় একটা চাটি মারে, বলে আরে কে কত টাকা দিয়েছে আমার হিসাব আছে। ঠিক তখনই বাচ্চা ছেলেটি পকেট থেকে টাকা বাড়িয়ে দেয় আর বলে যে তোমরা আমার সাথে এটা ঠিক করছো না। বন্ধুরা, এই যে আকসারা আকসারা বলছি, এই আকসারাকে চিনতে পারছেন? সেই বিরিয়ানির দোকানে ছোট্ট মেয়েটি। এবারে নিশ্চয়ই মনে পড়ছে। এত বড় হয়ে গেছে, এরা মূলত চুরি করে বেড়ায়। দেখতে পাচ্ছি রাহুলের বাড়িতে রাহুলের বার্থডে সেলিব্রেট হচ্ছে, আর এখানে উপস্থিত আছে রাহুলের বন্ধু। রাহুলের বন্ধুর গার্লফ্রেন্ডকে একটু উল্টাপাল্টা বলে, আর যখনই বলছিল সেই মুহূর্তে সেখানে চলে আসে আর সে রেগে গিয়ে ওখান থেকে চলে যায়।
তখন রাহুলের বন্ধু খুব রেগে যায়, রেগে গিয়ে রাহুলকে বলে, সালা আমি এমন একটা মেয়ে পটালাম আর তুই 12টা বাজালি, বলে সেখানে থাকা কেক নিয়ে তার গোটা মুখে মাখিয়ে দেয়। এরপর রাহুল ওয়াশরুমে চলে যায়, আর ঠিক তখনই রাহুলের গার্লফ্রেন্ড সেখানে আসে। এই মুহূর্তে সেই ডুগডুগি বাবা রাহুলের বাড়িতে আসে। আছো, আমায় একটু সাহায্য করো, তাহলে তোমাদের কল্যাণ হবে। আর মানুষের কথা শুনে রাহুলের গার্লফ্রেন্ড ওখানে কাপড় জামা রেখে দিয়ে সে দৌড়ে পালিয়ে যায়। বেচারা রাহুল গার্লফ্রেন্ডের সঙ্গে একটু সময় কাটাবে সেটা আর হলো না। সেই ডুগডুগি বাবা যে রায়তাকে গরু বানিয়ে দিয়েছিল। এদিকে সব প্ল্যানিং বানচাল হয়ে যাওয়ার জন্য রাহুল ডুগডুগি বাবার উপরে খেপে যায় আর উল্টাপাল্টা আচরণ করে। এতে ডুগডুগি বাবা রেগে যায় আর বলে যে, দেখ আমার উপরে এমন করিস না। এই বলে ডুগডুগি বাবা রাহুলের উপরে মন্ত্র প্রয়োগ করে আর ওখান থেকে চলে যায়। ডুগডুগি বাবা চলে যাওয়ার পর রাহুল ভেতরে এসে দেখে যে তার গার্লফ্রেন্ড তার জন্য কিছু জামা কাপড় রেখে গেছে, আর সে জামা কাপড়গুলো খুলে পরতে আরম্ভ করে। আর তখনই আমরা লক্ষ্য করি তার ভুঁড়ি গোপাল ভাঁড়ের মতন ফুলে গেছে। গেঞ্জি পরার চেষ্টা করে কিন্তু গেঞ্জি আর গায়ে ঢোকে না। পর সে আয়নার সামনে যায় আর দেখার চেষ্টা করে, আর যখন দেখে তখন তার চোখ কপালে ওঠার মতো। হায় হায়, এ কি আমার হলো, আমার এ কি অবস্থা, এত বড় বড় চুল, এ কি আমায় কেমন দেখতে। ঠিক তখনই সেই ডুগডুগি বাবার কথা মনে পড়ে যায় যে এই ডুগডুগি বাবারই কাজ পড়ে সে ডুগডুগি বাবার খোঁজে বেরিয়ে যায়, কিন্তু কোথাও খোঁজ মেলে না। ফিরে রাহুল বাবার জামা প্যান্ট পরে নেয় আর এটাকে স্বপ্ন ভেবে সে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই রাহুলের বাবা মা বাড়িতে ফিরে, আর বাড়িতে ফিরেই দেখে যে কে একজন অদ্ভুত লোক শুয়ে আছে। আসলে ওটাই যে রাহুল। রাহুলের বাবা মা একদমই চিনতে পারে না। তারা চোর ভেবে পুলিশকে ডাক করে, আর পুলিশ আসতেই রাহুল অনেক বোঝানোর চেষ্টা করে। তার বাবা মাকে বলে যে, বাবা আমি রাহুল, আমাকে এক ডুগডুগি বাবা এমন বানিয়ে দিয়েছে। কিন্তু রাহুলের বাবা মা রাহুলের কথায় কোনো কানই দেয় না। অবশেষে পুলিশ রাহুলকে নিয়ে চলে যায়। রাস্তায় সুযোগ বুঝে রাহুল গাড়ি থেকে পালিয়ে যায়। আমরা মাট্টা নামে এক মেকানিককে দেখতে পাচ্ছি। মাসা আর আকসারা যত গাড়ি চুরি করে এই মাট্টার কাছে এসে সব গাড়ি বেচে দেয়। পর আমরা আনন্দরাজ নামে একজনকে দেখতে পাই, আর সুন্দররাজ নামে একজন এই আনন্দের বড় শত্রু। আনন্দরাজ কয়েকজন লোককে নিয়ে গাড়িতে কথা বলতে বলতে যাচ্ছিল, আর ঠিক সময় একজন মেয়ে হাত তোলে। তারপর দেখা যায় ওই মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হচ্ছে আকসারা। আকসারা আনন্দকে বলে যে, আমরা ছিলাম, আমাদের যেতে যেতে মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায় আর আমাদেরকে এখানেই নামতে হয়। আপনি যদি আমাদের লিফট দেন তাহলে আপনার মঙ্গল হবে। তখন আনন্দ জিজ্ঞাসা করে আর কে আছে। তখন আকসারা দেখিয়ে দেয় যে ইনি হচ্ছেন খুব বড় মাপের একজন মাতাজি। ভালো করে বন্ধুরা দেখুন, এই মেয়েটি হচ্ছে মাসা। মাতাজিকে দেখে আনন্দ গাড়িতে লিফট দিয়ে দেয় আর তারা দুজনে গাড়িতে উঠে পড়ে। সারা যেতে যেতে আনন্দকে বলে যে এই মাতাজি খুব পাওয়ারফুল এবং জ্ঞানবিদ্যা শাস্ত্র অনেক অর্জন করেছে। কখনো যদি বিপদে পড়ো আমাদের কাছে এসো, পুরীতেই আপনার সমস্যার সমাধান হবে। যখন আকসারা দেখে যে আনন্দ পটে গেছে তখন তারা একটা শুনশান জায়গায় গাড়ি থামাতে বলে। আকসারা ও মাসা যখন গাড়ি থেকে নেমে যায় তখন আনন্দ তাদের পিছু করে আর বলতে থাকে যে আমার একটা খুব বড় শত্রু আছে। মাসা বলে, তোর কাজ হয়ে যাবে বেটা, এই নে তোকে একটা শিকড় দিচ্ছি, এই শিকড়টা নাকে শুকতে থাক। আর মাসার কথা শুনে আনন্দ তার দুইজন সঙ্গী সেই মতো নাকে শুকতে থাকে। শুকতে আনন্দ ও তার দুইজন সাঙ্গ অবশেষে জ্ঞান হারা হয়ে যায়। অবশেষে জ্ঞান ফিরলে আনন্দ দেখে যে তাদের গায়ে জামা কাপড় নেই, আর তাদের যে গাড়িটা ছিল সে গাড়িটাও দেখতে পায় না। তখনই আনন্দ বুঝে যায় যে ওই দুইজন মেয়ে আসলে একটা চোর ছিল। অবশেষে তারা পাতার প্যান্ট পরে বাড়িতে ফিরে আসে। দেখা যায় পরের দিন সকালে এক মহিলা জেলখানায় একজন মহিলা গার্ড এক বয়স্ক মহিলাকে মারছে। মহিলা গার্ডটি চুলের মুঠি ধরে ধাক্কা দিলে আকসারা সেখানে চলে আসে। আপনারা ভাবছেন আকসারা কিভাবে জেলে এলো, একটু পরে বুঝতে পারবেন। মহিলাটিকে এভাবে মারছে দেখে আকসারার খুব রাগ হয়, আর সেই রাগের বশতে সে মহিলা গার্ডটিকে বেধড়ক মারতে থাকে। অবশেষে সব সমাপ্তি ঘটে। আকসারা ও মাসা যখন একটি জায়গায় বসেছিল সেখানে ওই বয়স্ক মহিলাটি আসে। তখন ওই বয়স্ক মহিলাটিকে আকসারা জিজ্ঞাসা করে যে তুমি এই বৃদ্ধ বয়সে জেলখানায় কিভাবে এলে।
বৃদ্ধা মহিলাটি বলে, আমি একজন ইডলি বিক্রেতা ছিলাম। একদিন নদীর পাড়ে আমি একটি হাঁড়িকে পড়ে থাকতে দেখি। প্রথমে এটি স্বর্ণ ভেবেছিলাম, কিন্তু এটা আসলে ছিল একটি পিতলের হাঁড়ি। একদিন আমি এই হাঁড়িতে ইডলি রেখে ইডলি বিক্রি করছিলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি যতই ইডলি বিক্রি করছিলাম কিছুতেই ইডলি শেষ হচ্ছিল না। তখন আমি ওই হাঁড়িতে একটি 100 টাকার নোট ফেলে দিই, আর দেখতে দেখতে হাঁড়িটি টাকায় ভরে যায়। নজর পড়বে এই ভেবে আমি রায়তার বাড়ির যেখানে সার বাঁধা ছিল ওইখানে আমি একটা গর্ত করে হাঁড়িটাকে রেখে দিই। তারপর ওই হাঁড়ি থেকে যত টাকা আমি পেয়েছিলাম ওই টাকা ব্যাংকে আমি ফেলতে যাই, আর সব টাকার সিরিয়াল নাম্বার একই দেখে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে সন্দেহ করে, আর আমি এইভাবে জেলে আসি। মহিলাটি আকসারা ও মাসাকে বলে যে এখানে যত মানুষ আছে তোমাদেরই সৎ মনে হলো, তাই আমি তোমাদের এই কথাটা বললাম। শুনে আকসারা ও মাসা খুব খুশি হয়ে ওঠে, তারা তো এমনইটাই খুঁজছিল। বৃদ্ধা মহিলাটি আকসারা ও মাসাকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করে এলে? তখন আকসারা বলে, আমরা একটি পুলিশের মাথায় আঘাত করার জন্য আমাদেরকে ধরে এনেছে। এরপর আমরা রাহুলকে দেখতে পাই যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দিন পর জেল থেকে বেরিয়ে আকসারা ও মাসা ডাক্তার সেজে রায়তার বাড়িতে আসে। আকসারা ও মাসাকে দেখে বাড়ির লোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করলে আকসারা মাসা বলে, আমরা পশু বিশেষজ্ঞ। তার বাড়ির ওই লোকটি বলে যে আপনারা তুফানকে টেস্ট করবেন, তুফানকে আপনারা চেনেন না। আকসারারা যখন তুফানের দিকে তাকায় তখন তারা ভয় পেয়ে যায়, আসলেই তুফান খুব হিংস্র টাইপের। তখন তারা ওই লোকটিকে বলে যে আমাদের একটা শাবল চাই, তুফানের পায়ের তলায় মাটির টেস্ট করতে হবে। আর যখন তারা শাবল আর কোদাল নিয়ে যাচ্ছিল ওখানে গর্ত খুঁড়তে, সেখানেই ঘটে এক বিপত্তি। তারা চিনতে পারছেন তো, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এই সেই আনন্দ যাকে এই আকসারারা বোকা মানিয়েছিল। দেখে সঙ্গে সঙ্গে আকসারা ও মাসা মুখ বাঁকিয়ে নেয়। আনন্দ আকসারাদের জিজ্ঞাসা করলে তারা বলে যে আমরা পশু বিশেষজ্ঞ। কথা শুনে আনন্দ বলে, আগে আপনাদের চিকিৎসার প্রয়োজন। আকসারারা ওখানে বেশিক্ষণ দাঁড়ায় না, তারা ধরা পড়ে যাবে বলে ওখান থেকে যখন চলে যাচ্ছিল তখন আনন্দের এক চেলা তাদেরকে দেখে চিনতে পেরে আনন্দের কাছে দৌড়ে এসে বলে, গুরু, এরা তো সেই লোক যারা আমাদের জঙ্গলে বিবস্ত্র করে গাড়ি চুরি করেছিল। এই কথা শুনে আনন্দ আকসারাদের দাওয়া করে, আর সেখানে একটা অ্যাকশন ফাইটিং শুরু হয়ে যায়। তাদেরকে মেরে তাদেরই গাড়ি চুরি করে ওখান থেকে পালিয়ে যায়। এরপর আকসারা মাঠটাকে বলছে যে দেখো, মাসাকে মুগ্ধ করতে হলে তার জন্মদিন আগামীকাল, আর তাকে একটা গিফট দিতে হবে যেটা তার খুব পছন্দ হয়েছে। তখন মাঠটা বলে, কি সেই জিনিস বলো, আমি সেটা এনে দেব। তখন আকসারা সেই তুফানের কথা বলে। কথা শুনে মাঠটা বলে, ও এটা তো আমার চুটকির খেলা। এই বলে সে রাতে মিশনে লেগে যায় আর সেই তুফানকে একটি ঘুমের ইঞ্জেকশন প্রয়োগ করে। এদিকে মাসা ও আকসারা তার জন্য অপেক্ষা করছিল, আর কিছুক্ষণ পর দেখা যায় যে মাঠটা গাড়ি নিয়ে হাজির হয় আর গোলাপ ফুল হাতে নিয়ে মাসাকে দেয় আর বলে যে বান্দা আভি হাজির হ্যায়। এই বলে দরজা খুলে দেয়। দরজা খুলতেই মাসা ও আকসারা যত না খুশি হয়েছিল দেখে তারা অবাক হয়ে যায়। আসলে মাঠটা তুফান ঝড়ের সাথে সাথে আনন্দকে তুলে নিয়ে আসে। আকসারারা বলে, যাই হোক, কাজ তো হয়েছে। এই বলে তারা দেরি না করে রায়তার বাড়ি চলে আসে, আর সেখানে দেখতে পায় যে আনন্দের স্ত্রী কিছু লোকজন নিয়ে অনশনে বসেছে আর বলছে যে যতক্ষণ না আমার স্বামী ফিরে আসে আমি এই অনশন থেকে উঠবো না। আর ঠিক সেই সময় দেখা যায় যে আনন্দকে কাঁধে নিয়ে তুফান ফিরে এসেছে। আকসারারা বাড়িতে ফিরে আসে আর প্ল্যানিং করতে থাকে যে ওই হাঁড়িটা পেতে গেলে আমাদের কি করতে হবে। তখন আকসারার মাথায় একটা আইডিয়া আসে, আর সে আনন্দকে ফোন করে। ফোন করতেই আনন্দ আকসারা ও মাসার কণ্ঠ চিনতে পেরে যায়। আকসারারা বলে যে তুমি তো কিছুদিনের মধ্যে পার্টিতে দাঁড়াচ্ছ, আর তোমার কাছে সেই দিনের বিবস্ত্র করার কিছু ছবি আছে, আর এই ছবিগুলো আমি যদি ভাইরাল করে দিই তাহলে তোমার তো নেতা হওয়া ঘুচেই যাবে। তোমার এই ছবিগুলো যদি নিতে চাও তাহলে টাকা নিয়ে তুমি অমুক জায়গায় তাড়াতাড়ি চলে আসো।
আনন্দের কাছে কোনো উপায় থাকে না, তাই সে টাকা পয়সার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। সামনে তার চেলারা দাঁড়িয়ে আছে দেখে আনন্দ বলে যে কি রে বে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? তখন তারা বলে যে ওই দিনের মতো যদি বিবস্ত্র হয়ে যায় তাই ওই ব্যাগে জামাপত্র নিয়েছি। আনন্দ তার চেলাদের বোকা দিয়ে ওই গাড়ি নিয়ে রোগে রায় তাদের বাড়ি চলে আসে মাসা ও আকসারা পুলিশের বেশ ধরে। তারা সামনে এসে লাথি মেরে বাড়ির ভেতরে ঢুকে, আর বাড়ির ভেতরে ঢুকতেই মাসা অবাক হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই নতুন একটা ক্যারেক্টার। এই পুলিশ মহিলা তাদেরকে দেখে জিজ্ঞাসা করে যে তোমরা কোন থানা। দেখা যায় আনন্দ আকসারা ও মাসার দেওয়া ঠিকানায় পৌঁছে যায়। এখানেই মাঠটা গাড়ি নিয়ে সিগারেট হাতে দাঁড়িয়ে আছে। আনন্দর এক চেলা মাঠটাকে ঠিকানা জিজ্ঞাসা করলে মাঠটা ইশারা করে দেখিয়ে দেয় আর বলে যে ওদিকে যেতে হলে গাড়ি নিয়ে যেতে পারবে না। এই কথা শুনে আনন্দর দলবল পায়ে হাঁটা শুরু করে। সে হাঁটতে হাঁটতে তারা একটা পাথরের কাছে গিয়ে দাঁড়ায়, আর সেই পাথরে লেখা ছিল যে তোরা এখানে তাহলে গাড়ির কাছে কারা। পর বোঝাই যাচ্ছে কি হয়েছে। একজন ব্যক্তি আনন্দকে ফোন করে আর বলছে আরে কি হলো, তোর এত টাকার সমস্যা হয়েছে যে তোর একটা স্বাদের গাড়ি তুই বেচে দিলি। আনন্দ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে তুই আমার গাড়ি কোথায় রেখেছিস। তখন ওই ব্যক্তি আনন্দকে ঠিকানা দিয়ে দেয়, আর দলবল নিয়ে আনন্দ ওখানে গিয়ে দেখে যে মাঠটা ওখানে চা দিয়ে পিৎজা খাচ্ছে। এই দেখে আনন্দের মাথা একেবারে হিট হয়ে যায়। তড়িঘড়ি করে তারা গাড়ি থেকে বেরিয়ে যখন দৌড় শুরু করলো তখন উপর থেকে কিছু একটা তাদের গাড়িতেই পড়ে যায় আর দুবড়ে মুচড়ে যায় তাদের স্বাদের গাড়ি। অবশেষে আনন্দ মাঠটাকে ধরে আর রাগের বশতে মাঠটার মুখে একটা সজোরে ঘুষি মারে। মাঠটা জ্ঞান হারানোর আগে মাসার নাম নিয়ে নেয়। নাও এবারে ঠেলা শুরু। এদিকে দেখা যায় মাসা আর আকসারাকে আনন্দ ধরে নিয়ে এসেছে। আনন্দ তাদের লোকজনকে বলছে যে জলের ছিটা মেরে ওদের জ্ঞান ফিরা। তো আকসারা ও মাসার মুখে জলের ছিটা মারলে তাদের জ্ঞান ফিরে আসে। পর আকসারা আনন্দকে কনফিউজ করে দেয়। আকসারা বলে যে তোর অমুক দিন বিয়ে হয়েছিল আর সেই বিয়ের দিন তুই কি করেছিলি, সব হিস্ট্রি আর ফুটেজ আমার কাছে আছে। দেরি না করে বাড়িতে ফিরে আসে আর সে এসে বিয়ের ফুটেজ দেখতে থাকে, কিন্তু কোথাও কিছু দেখতে পায় না। আকসারাদের যারা পাহারা দিচ্ছিল আকসারা তাদেরকে বোকা বানায়। আকসারা বলে যে সে মরার আগে কিছু দোয়া করতে চায়। মেয়ে রাজি হচ্ছিল না, তারপর আকসারা কোনো রকম তাদের রাজি করিয়ে নেয়। অবশেষে আকসারাদের হাতে দড়ি খুলিয়ে দেয়, আর যখন তারা দোয়া করছিল আবার শুরু হয়ে যায় অ্যাকশন ফাইটিং। বিয়ের ফুটেজে কোনো কিছু না দেখতে পেয়ে আনন্দ মনে করে যে তাদেরকে আবার বোকা বানানো হয়েছে। দেরি না করে ওখানে থেকে রওনা দেয়। আনন্দরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল এখানে দেখতে পাচ্ছি আকসারা ও মাসা এসে হাজির। যখন আকসারারা চিন্তা করছিল এবার আমরা কি করব, তখন দেখতে পেয়ে যায় সেই রাহুলকে। রাহুল যখন হেঁটে হেঁটে আসছিল তখন তার বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়। রাহুল তার বন্ধুকে বোঝানোর চেষ্টা করে যে সে রাহুল, কিন্তু কিছুতেই তার বন্ধু মানছিল না। যখন রাহুলের বন্ধুর সাথে রাহুল কথা বলছিল তখন মাসা ও আকসারা রাহুলের কথা শুনে নেয়। অবশেষে রাহুল বাবার খোঁজে শ্মশানে পৌঁছে যায়, কিন্তু ওখানে যখন যায় ওখানে কোনো ডুগডুগি বাবা ছিল না। ওর পিছন ফিরে দেখে যে ওখানে দুইটা মেয়ে বসে আছে। তখন রাহুল ওই দুইটা মেয়ের দিকে যখন যাচ্ছিল তখন মাসা ও আকসারা ভয় পাওয়ার অভিনয় করতে থাকে। তখন রাহুল তার হিস্ট্রি খুলে বলে যে আমার এই রকম পরিণতি করেছে এক ডুগডুগি বাবা। তখন রাহুল বলে যে তোমাদের মধ্যে ওই মেয়েটাকে আমার একটু চেনা চেনা লাগছে। হ্যাঁ, এবারে মনে পড়েছে, ওই মেয়েটি আমাকে টিটির হাত থেকে বাঁচিয়েছিল আর আমার পকেট থেকে 2000 টাকা নিয়ে নিয়েছিল। হ্যাঁ, আমার তো ঠিক মনে পড়েছে। পর মাসা রাহুলকে বোকা বানানোর জন্য মোবাইলে তাদের ছবি দেখায়, বলে আগে আমরা এমনই ছিলাম, প্লাস্টিক সার্জারি করে আমাদের চেহারা এমনই হয়ে গেছে। ওখানে এক বাবাকে আসতে আর দেখে রাহুল ওখানে দৌড়ে যায়, গিয়ে দেখে যে আসলে সেই ডুগডুগি বাবা ছিল না। এতে রাহুল হতাশ হয়ে সুসাইড করতে দৌড় দেয়। আকসারারা রাহুলকে বোঝানোর চেষ্টা করে যে আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু রাহুল এতে কোনো কান দেয় না। রাহুল বলে আমার এত সুন্দর চেহারা এমন কুৎসিত ও বিশ্রী হয়ে গেছে, আমি এটা নিয়ে কিভাবে বাঁচবো। এই বলে দৌড়ে গিয়ে একটা ঘরে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে দেয়। জানালার ফাঁক থেকে আকসারা ও মাসা দেখে যে রাহুল গলায় ফাঁস নিয়ে নিয়েছে, আর যখনই সে ঝুলতে যায় তখনই ঘর শুদ্ধ ভেঙে নিয়ে পড়ে যায়।
এরপর আকসারা ও মাসা রাহুলকে বাড়িতে নিয়ে এসে প্রচুর খাবার দাবার দেয় আর বলে যে তোর চেহারা পরিবর্তন হওয়া সম্ভব। আরে দেখিস নি মাইকেল জ্যাকসনের চেহারা আগে কেমন ছিল, তারপর কেমন হয়েছে। এই শুনে রাহুলের আত্মবিশ্বাস কিছুটা বেড়ে যায়। আকসারা রাহুলকে বলে যে তোর চেহারা পরিবর্তন অবশ্যই হবে, এর জন্যে 50 লাখ টাকা খরচ করতে হবে। এই কথা শুনে রাহুল বলে আরে এত টাকা আমি কোথায় পাবো, ব্যাংক ডাকাতি করবো নাকি কি। পর মাসা রাহুলকে বলে যে রায় তার বাড়িতে একটা ষাঁড় আছে নাম তুফান। ষাঁড়টি যেখানে বাঁধা থাকে ওইখানে মাটির তলায় একটা হাঁড়ি আছে, সেই হাঁড়িটা নিয়ে এসে দিলে তারপরেতেও কাজ আমরাই করে দেব। ওকে ওই বাড়িতে একটা কাজ নিতে হবে। এই কথা শুনে রাহুল পরের দিন চলে যায় কাজের সন্ধানে। আনন্দর কাছে রাহুল অনেক মিনতি করে কিন্তু কোনো কাজ দেয় না। আর ঠিক সেই সময় তুফান ষাঁড় উত্তেজিত হয়ে যায় আর আনন্দ বলে যে এই ষাঁড়কে যে শান্ত করবে তাকে উপযুক্ত পুরস্কার দেবে। ততক্ষণ রাহুলের সাথে কানেক্ট ছিল আকসারা ও মাসা। আকসারা রাহুলকে তখন বলে আরে তুই তো বাহুবলীর চেয়ে কম না। আর ঠিক তখনই রাহুল পেছন ফিরে সামনে দাঁড়িয়ে পড়ে আর তুফানকে বলে দাঁড়া, ব্যাস কাজ শুরু। চিৎকার শুনে তুফান শান্ত হয়ে যায়। আনন্দের কথা মতো রাহুল বাড়িতে কাজের সুযোগ পেয়ে যায়। আর রাত্রিতে যখন সবাই ঘুমাচ্ছিল রাহুল তখন তার কাজে নেমে পড়ে। সে ওই ষাঁড় যেখানে বাঁধা ছিল সেখানে গর্ত খোঁড়া শুরু করে, কিন্তু সেখানে থেকে একটা বড় পাথর পায়। আসলে হাঁড়িটা মাটির তলায় ছিল না, ছিল তুফানের পাশে। তুফান এই হাঁড়িটিতে জল খেয়ে আকসারা রাহুলকে হাত দেখিয়ে বলে এটাই সেই হাঁড়ি। সেই মতো রাহুল হাতে হাঁড়িটি তুলে নেয় আর আকসারা ইশারা করে যে ওই হাঁড়িটা নিয়ে তাদেরকে যেন দিয়ে দেয় তাড়াতাড়ি। ঠিক সেই সময় এই কথা শুনে সেখানে চলে আসে আনন্দ। ব্যাস ফায়ার। সে তিনজন নিজের জীবন বাঁচাতে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে দেখতে পাচ্ছি আনন্দ একজন স্বর্ণকারকে ডেকে এনে টেস্ট করছে ওই হাঁড়িটি আসলে স্বর্ণের কিনা, কিন্তু স্বর্ণকার টেস্ট করে সেই একই রেজাল্ট জানায় আসলে ওই হাঁড়িটি ছিল একটি পিতলের। আর ঠিক সেই সময় ওখানে আকসারা আর মাসা চলে আসে। আনন্দ যখন বন্দুক নিয়ে আকসারাদের দিকে গুলি মারতে যাচ্ছিল তখন একজনের হাত লেগে ওই বন্দুক সেই হাঁড়িতে পড়ে যায়। তারপর আকসারা সেই বন্দুকটি নিয়ে আনন্দের দিকে গুলি ফায়ার করে। আনন্দ বলে ভয় পাবে না, ওই বন্দুকে দুটাই গুলি ছিল। তারপর আকসারা একের পর এক বন্দুক বের করে গুলি ফায়ার করতে থাকে আর ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে আনন্দ গাড়ি নিয়ে দলবল সাথে ওদেরকে ধাওয়া করে। শুরু হয়ে যায় আবার অ্যাকশন ফাইটিং। শেষে লড়তে লড়তে তারা একটি ব্রিজের উপরে চলে আসে আর সেই ব্রিজের উপর থেকে হাঁড়ি নিয়ে তারা দুজনেই ঝাঁপ মারে। শেষে তারা নদীর কিনারায় পৌঁছে যায় ঠিকই, কিন্তু হাঁড়িটিকে আর দেখতে পায় না। এরপর আকসারা ও মাসা হতাশ হয়ে যায়। তারা ভাবতে থাকে এতই পরিশ্রম আমাদের বিফলে গেল। অবশেষে তারা দুজনেই চিন্তা করতে থাকে জীবনে অনেক মানুষকে ঠকিয়েছি, আর ঠকাবো না। এবারে জীবনে যত টাকা ইনকাম করব সব গরিব মানুষদের। পর জল থেকে আকসারা যখন পা তুলছিল তখন দেখা যাচ্ছে হাঁড়িটি ওই পায়েই লেগেছিল আর তারা দুজনে খুব খুশি হয়ে ওঠে। ওই জাদুকর হাঁড়িটির সাহায্যে এসে সমস্ত গরিব মানুষদের তারা সাহায্য করতে থাকে। বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই ভিডিওয় কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের আরো মোটিভেট করবে নতুন নতুন ভিডিও আনার জন্য। তো ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর হ্যাঁ বন্ধুরা, এই যে তুফান গরুটিকে দেখতে পাচ্ছেন এই সেই ডুগডুগি বাবা রায় তাকে এভাবে গরু বানিয়ে দিয়েছে।